আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কি উনি একাই করবেন? মানে এটাকে উনি চাপিয়ে দেবেন? উনি কি এটা কোনোভাবে উনি একাই এটাকে অ্যাচিভ করতে চান? স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আজকে এত চাঁচাছোলা কথা বললেন যে দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, সেদিন একজন সাংবাদিক প্রশ্ন করলেন, উনি বলছে যে না, আগে বলতে হবে যে নিষিদ্ধ আওয়ামী লীগ। এগুলো হচ্ছে আমার ধারণা যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে টেইন্টেড ইমেজ, ওইটাকে পুনরুদ্ধারের উনি একটা চেষ্টা করছেন। আফা ফিরবে না, কেন ফিরবে না আপনাকে আরো তথ্য দেই। ধরেন আফা ফিরবে না কারণ হচ্ছে কি শেখ হাসিনার রক্তে আছে তার পলায়ন। ৭১ সে পলাইছে, তারপরে ৭৫ পরও তাকে খুঁজে পাওয়া যায় নাই। ইভেন জিয়াউর রহমান যখন মারা যায় তখন সে বাউন্ডারির বর্ডার দিয়ে পলাইছে। 1/11 টাইমে সে আমেরিকা পলাইছে। যখন বেগম যে দেশ ছাড়ে না তখন সে দেশে আসছে। তারপরে এবার যখন সে দেশ ছাড়া পলাইছে তার বয়স এখন কত ৮০। এখন শেখ হাসিনা কোন অবস্থা থেকে পলাইছে এটা আপনাকে কন্টেস্টটা মিলাতে হবে। শেখ হাসিনা ওই কন্টেস্ট থেকে মানে চলে গেছে, তখন সে মনে করতো যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শারলিন। স্টার নিউজ করা আলাপে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ৩ জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক বাঁদিকে রয়েছেন সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আমার সাথে রয়েছেন আকবর হোসেন, সাংবাদিক, এবং রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের ৩ জনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। শুরুতেই আজ যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, আজকের কড়া আলাপ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করার কথা বলেছেন তিনি। সরকারের এই আহ্বান আমরা আজ শুনলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন খুব স্পষ্ট করে যে তার মা এবং ভাই বেঁচে থাকলে প্রতিশোধের বদলে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলতেন। রাকিব আল হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করবো যে আপনার কি মনে হয় যে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য ধারণ করার ক্ষমতা কি তারা রাখেন? এবং এই যে প্রতিশোধহীন রাজনীতির কথা বলছেন প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের বার্তা দিচ্ছেন, এই ধারণা ধারণ করতে প্রস্তুত কিনা তৃণমূলের নেতাকর্মী? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, আজকে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছেন, এই কথাটা কিন্তু বেগম জিয়াও বলতেন। বেগম জিয়াও কিন্তু জীবিত থাকা অবস্থায়, ইভেন উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখনই তিনি বারবার বলেছিলেন যে আমরা ক্ষমতা আসলে আমরা কাউকে প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না, আমরা প্রতিশোধ পরায়ণতা দেখাবো না। ইভেন এটা শুধু তারেক রহমান না, এটা যদি আপনি জিয়াউর রহমানের রাজনীতি দেখেন, খালেদা জিয়ার আগের রাজনীতি দেখেন, একদম তাই হয়েছিল। ইভেন শুধু তাই না, আপনি যখন ৫ই আগস্টের পরে যখন শেখ হাসিনার পতন হলো, তারপরে খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন তিনি কিন্তু শেখ হাসিনা, আওয়ামী লীগ এগুলো নিয়ে কোনোদিন একটা বাজে মন্তব্য উনি করেননি। তো আসলে বিএনপি বলেন বা জিয়া পরিবার রাজনীতিটা আসলে এই রাজনীতিটাই আর কি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি যেটা বলছেন যে তৃণমূল ধারণ করতে পারবে কিনা, আপনার নিশ্চয় মনে আছে যে পতিত ফেসিবাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছিলেন যে যেদিন আওয়ামী লীগ থাকবে না বা আওয়ামী লীগের পতন হবে সেদিন ১০ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু দেখুন, আমরা ওই অর্থে মানে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরও দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু ওই অর্থে আমরা খুব বেশি মানে আওয়ামী লীগের পালিয়ে গেছে অনেকে, কিন্তু তাদের তো বেশিরভাগ বাংলাদেশে রয়ে গেছে, কিন্তু তাদেরকে ওইভাবে আমরা দেখিনি। এখানে আপনি বলতে পারেন হয়তো যে ভোটার রাজনীতির মারপ্যাচের কারণে অনেকেই নেগোসিয়েশন করেছে বা অনেকেই টেনে নিতে হয়েছে, এটা ট্রু। আর আপনি ৩ নম্বর কথা যেটা বলছেন যে তৃণমূলের রাজনীতি, দেখুন তৃণমূলের আজকে আরেকটা টকশোতে আমি বলে আসছিলাম যে জুলাই নিয়ে, আসলে জুলাইয়ের অনেকগুলো বিতর্কিত সাইট নিয়ে একটা বড় ইস্যু ছিল, সেটা হচ্ছে ধরেন বিচার প্রক্রিয়া নিয়ে। আমরা জুলাইতে যেটা দেখলাম সেটা হচ্ছে জুলাইতে বিচার প্রক্রিয়াটা আসলে প্রশ্নবিদ্ধ হয়েছিল এই কারণেই যে আপনি যাকে দুর্নীতির দায়ে বা অনিয়মের দায়ে যাকে অভিযুক্ত করতে পারতেন বা যাকে বিচার করা যেত তাকে আপনি হত্যা মামলা দিয়ে দিলেন, যার কারণে হচ্ছে পুরো প্রক্রিয়াটা একটা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া ছিল। এবং সেখানে শুধুমাত্র জুলাই এবং আগস্টের যে ঘটনাগুলো ঘটলো সেগুলোকে দেখা হচ্ছে, কিন্তু সেখানে যে প্রিভিয়াস যে ১৭ বছরে যে নির্যাতন, গুম, খুন যা যা হয়েছে, এবং শুধু তাই না, সেখানে শুধুমাত্র রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের বাইরে যে হাসিনার যে সেট আপ, যে ধরেন তার ব্যুরোক্রেসি, তার মিলিটারি, তার পুলিশ বাহিনী, তার আমলা, তার বিচারক, বিচারপতি, এরা এই শ্রেণীকে যে আপনি বিচারের আওতায় আনতেছেন না, এতে হচ্ছে কি অনেক মানুষ ইনসাফ পাচ্ছে না বা বিচারটা পাচ্ছে না। একই ক্ষেত্রে কিন্তু সে বিএনপি তৃণমূলের ক্ষেত্রে ধরেন বিএনপির অনেক নেতারা আপোষ করেছিলেন, অনেক নেতারা ঘুমিয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু দেখেন বিএনপির সে তৃণমূলের নেতারা তারা কিন্তু দেখবেন যে ধান খেতে ঘুমিয়েছে, পাট খেতে ঘুমিয়েছে, বছরের পর বছর বাড়ি যেতে পারেনি, ঢাকা এসে রিক্সা চালিয়েছে। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। তো সুতরাং তাদেরকে আপনি যদি তাদের ইনসাফটা এনশিওর করতে চান তাহলে হচ্ছে ধরেন তৃণমূলে যে ঘটনাটা ঘটেছে তারও সে প্রপার বিচারটা হওয়া উচিত। কিন্তু মানিয়ার না মানি অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে তৃণমূলেও
অনেকেই সেই আপোষ, নেগোসিয়েশন, ব্যবসা বাণিজ্য, ভাগ বাটোয়ারার দিকে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে ডেফিনেটলি একটা জাতীয় ঐক্যের তিনি ডাক দিয়েছেন এবং একটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না, আমি বলতে শেষ করি, একটু শেষ করে ভিন্ন। দিই, আমি শেষ একটু করে যোগ দিই। করে দিই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে এবং আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একই মঞ্চে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটু আলাদা কি ব্যাখ্যা দিচ্ছেন কিনা বা কোনো বৈপরীত্য আপনি দেখেন কিনা তাদের? না, এটা তো আসলে ধরুন আমরা কিন্তু বারবার বলছি যে সেটা হচ্ছে ধরুন আওয়ামী লীগের যে ইস্যুটা সেটা কিন্তু এখনো স্টিল নাও এটা কিন্তু অমীমাংসিত ইস্যু। কারণ হচ্ছে ধরুন আমি প্রধানমন্ত্রীটা শেষ করি, ধরেন এই ক্ষেত্রে হচ্ছে কি প্রধানমন্ত্রীর যদি আপনার এই জাতীয় ঐক্য ডেফিনেটলি এটা খুব সাধুবাদযোগ্য, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা মাথা রাখতে হবে যে সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। কারণ শুধু আওয়ামী লীগ বলে যে আপনি কারো উপরে দমনপীড়ন করবেন, আবার যারা আওয়ামী লীগের খুনি তাদেরকে বাঁচিয়ে দিবেন, এটা হতে পারে না। সুতরাং আমরা মনে করি যে ধরেন যে যার বিচার হওয়া দরকার শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হোক, আর বাকিদের শুদ্ধিকরণ প্রক্রিয়া তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন হোক, যেটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা হিলিং রিকনসিলিয়েশন মধ্যে আমরা বলছি। তো সেক্ষেত্রে এটা হওয়াটা বাঞ্ছনীয়, কারণ এটা না হলে তাহলে যে তৃণমূলের যে কর্মীটা তার এই যে গুলি খেয়েছে, গুম হয়েছে, তার এই ক্ষতটা আমি আপনি এখানে দাঁড়িয়ে টকশোতে মানে এটাকে বুঝতে পারবো না, বা যারা এসি রুমে বসে মন্ত্রিত্ব শেয়ার করতেছে, ক্যাবিনেট শেয়ার করতেছে, পার্লামেন্টে বসে তারা ফিল করতে পারবে না। সুতরাং এটা যেমন জরুরি, একই সাথে আপনার এই ন্যাশনাল রিকনসিলিয়েশনের জন্য সেটাও জরুরি। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দেখছেন সেটা হচ্ছে ধরেন আজকে যে জুলাইয়ের সম্মেলন কেন্দ্রে চিনমৈত্রী সম্মেলনে জুলাই উপলক্ষে যে বক্তব্যটা সেখানে তিনি বক্তব্যটা রেখেছেন, সেটার বক্তব্যের মিনিট এরকম যে সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের ইস্যুতে অনেকে এখন অনেক কানাঘষা করতেছে, ইভেন আপনাদের টিভি টক শো বিভিন্ন মিডিয়াতেও মানে আওয়ামী লীগকে নতুন বয়ানে, পুরান বয়ানে, নতুন বয়ানে হাজির করার চেষ্টা করতেছে। তো সেটার একটা কাউন্টার হিসেবে তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু, ডেফিনেটলি রাজনৈতিক মৃত্যু হয়েছে, তার জুলাই গণঅভ্যুত্থানের পর তার রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তার দাফনটা ওখানে হয়েছে। কারণ দাফনটা ওখানে না হলে সে ওখানে পালাতো না, সে কিন্তু ওখানে গিয়ে পালিয়েছে। সুতরাং রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে, কিন্তু আইনি মারপ্যাচের মধ্যে যে জিনিসটা বাকি রয়েছে সেটা আইন আদালতের মাধ্যমে মীমাংসিত হবে। আমরা মনে করি যে সেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণ সেই প্রপার বিচারটাই করবে এবং ইনসাফের ভিত্তিতে করবে। কারণ আমরা বলছি যে এই যে হাসিনাকে আমরা আসলে কিন্তু মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মধ্যে তাকে মেরে ফেলবে না। সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে হাসিনা আসুক। এই কথা আপনার মনে হচ্ছে না যে আওয়ামী লীগকে সম্পূর্ণ মাইনাস করার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটা মনে করেন কিনা? না, এটা তো ওনার অবজারভেশনে উনি বলেছেন, আমরা তো বলছি যে এটা তো আপনি কি অস্বীকার করেন কিনা? আপনি তো অস্বীকার করবেন না যে হাসিনার মানে বা আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে, রাজনৈতিক মৃত্যু ডেফিনেটলি ঘটেছে। এবং আমরা মনে করি যে হাসিনা একটা মৃত্যু করা ছিল 18 সালে ইলেকশনের পর, 18 সালে তার রাজনৈতিক মৃত্যু ঘটে গিয়েছিল, যে রাতের ভোটের জিনিস ভোটটা করেছিল। শুধু এটার একটা বাস্তবের আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেই আনুষ্ঠানিকতা 36 জুলাইতে সম্পন্ন হয়েছে। সুতরাং রাজনৈতিক ফয়সালাটা এখানে হয়ে গেছে। এখন আইনি যে ফয়সালাটা, কারণ আওয়ামী লীগের যে কাঠামোটা, সেই কাঠামোর মধ্যে দিয়ে তার যে না হলে আপনি ট্রুথের রিকনসিলিয়েশন করবেন কীভাবে? সুতরাং সেটার প্রসেসের জন্য সেই আইন আদালতের অপেক্ষার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা যোগ করেছেন যে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আপনি কিন্তু দেখেন রিসেন্টলি কিন্তু হাসানুল্লাহ কিনু, হাসিনার আরেকটা স্পেন্সার, তার কিন্তু মানে বিচার হয়েছে, আপিল বিভাগের যায় যাবে, পর্যায়ক্রমে প্রত্যেকটার এভাবে বিচার হবে আমরা আশা রাখি। কারণ এই জুলাই পরবর্তী নতুন বিনির্মাণ যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেখানে যদি আওয়ামী লীগকে আপনি ডিল করতে চান ইনসাফের ভিত্তিতে, আইনের ভিত্তিতে তাকে এভাবে ডিল করতে হবে। এবং পলিটিক্যালি কালচারাল আমাদেরকে ডিল করতে, পলিটিক্যালি কালচারালি যারা তাকে নতুনভাবে মানে নতুনভাবে তুলে আনার হাজির করবে তাদেরকে আমরা সেভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছি। রাকিব আল হাসান, আবার আসবো আপনার কাছে। সামান্তা শারমিন, প্রধানমন্ত্রী আজ জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করার কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী জুলাইয়ের চেতনা নিয়ে যারা ব্যবসা করেন এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেন তাদের আসলে কোনো সুযোগ নেই, এমন কথা বলেছেন তিনি। কাদের কথা আসলে তিনি বলছেন, কারা জুলাই চেতনা নিয়ে ব্যবসা করে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্টার নিউজের করা আলাপ যারা দেখছেন সকলকে সালাম শুভেচ্ছা, আমার সহ আলোকদলও সালাম শুভেচ্ছা। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় অনেকগুলো পক্ষকে অ্যাড্রেস করে একবারে একটা বক্তব্য দিয়েছেন এবং পলিটিশিয়ানদের যেটা খুব মুনশিয়ানা থাকে যে একটি বক্তব্য দিয়ে কিভাবে একটা বড় অংশের মানুষকে কনভিন্স করা যায়, কিভাবে একটা বড় অংশের মানুষকে থ্রেট ফিল করানো যায়, এটা হচ্ছে তাদের মুনশিয়ানার অংশ। তো সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি যথেষ্টই ক্যাপাবল এসব মানে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমার এখানে কথাটা হচ্ছে যে উনি জুলাইয়ের ব্যবসা কারা করছেন এই বিষয়গুলো তো আসলে পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছেন। উনি যদি সৎসাহস থাকতো বা উনি যদি আসলেই এখানে ওই ব্যবসা, যে ব্যবসার কথা উনি মিন করছেন, উনি আবার এখানে উল্লেখ করেছেন যে মুক্তিযুদ্ধের ব্যবসা যেভাবে আওয়ামী লীগ করেছিল। তো এই যে এই ঘটনাটা উনি উল্লেখ করার মাধ্যমে কিন্তু উনি বলতেও পারতেন যে কোন পক্ষটাকে উনি মিন করছেন। আদারওয়াইজ এখানে একটা দূরত্ব তৈরি হয়। উনি যে প্রকল্পগুলোর কথা বলেছেন, উনি বলেছেন যে আওয়ামী লীগের দিল্লিতে দাফন হয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, এই কথাগুলো বিশ্বাসযোগ্য হতো যদি উনি আবার পরক্ষণেই আলাদা করার চেষ্টা না করতেন। মানে আমরা ভালো, বিএনপি ভালো এবং আমরাই ঠিক কাজটা করছি,
বাকিরা জুলাই ব্যবসা করছে, এরকম একটা কনোটেশন আছে মানে এই কথাটার মধ্যে। মানে আওয়ামী লীগকে নিয়ে কথা বলা ওটা জাস্টিফাইড হতো যদি জুলাই নিয়ে কথা না বলতেন, এরকম বলতে চাচ্ছেন? আমার কাছে মনে হয় যে উনি যেটা মিন করছেন, উনি যেটা বলছেন প্রকল্প আকারে হাজির করছেন যে আওয়ামী লীগকে এখানে রাজনীতি করতে দেওয়া হবে না, এটার জন্য তো আসলে ঐক্য প্রয়োজন। উনি আবার যখন এমন একটা কথা বলছেন যেটার মধ্যে আসলে কে পড়ে কে পড়ে না এটা নিয়ে কনফিউশন ক্রিয়েট করার উনি সুযোগ তৈরি করে দিচ্ছেন, তখন আসলে উনি প্রথম কথাটা যেটা প্রকল্প উপস্থাপন করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা কি উনি একাই করবেন? মানে এটাকে উনি চাপিয়ে দেবেন? উনি কি এটা কোনোভাবে উনি একাই এটাকে অ্যাচিভ করতে চান এবং এটা কি রাজনৈতিক কনসেনসাস ছাড়াই উনি অ্যাচিভ করতে চান? তাহলে তো আমার কাছে মনে হয় যে উনি নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। কিন্তু আমার জায়গা থেকে হচ্ছে ওই যে যেটা কথা সূত্র ধরে আসি যে আমাদের মানে কথা অনেক কিছু বলা যায়, কিন্তু আমাদের রাজনৈতিক মামলাগুলো যেভাবে হয়ে এসছে বাংলাদেশে, সেখানে আসলে ওই যে প্রতিশোধ পরায়ণতার দৃশ্যপট কিন্তু উপস্থিত। এখন হুট করে আমরা প্রতিশোধ পরায়ণতাকে বিলীন করে এই জায়গায় আমরা রাজনৈতিকভাবে অ্যাকশন নিব, এইটা বলাটা কতটুকু বিশ্বাসযোগ্য? কারণ আমরা তো আসলে যদি একদম রুট লেভেলের রাজনৈতিক মামলাগুলো, যেটা আওয়ামী লীগের প্রস্থানের পরে, আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পরে যে মামলাগুলো করা হয়েছে, সেই মামলাগুলো কি পদ্ধতিতে করা হয়েছে, এই পদ্ধতিগুলো তো দেখতে হবে। তা না হলে আসলে আমি কিভাবে বিচারের আওতায় আনবো? যেটা কথাটা এসেছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা তো অনেক আগের কথা। এবং এই বিষয়ে বিএনপি কেন ইন্টারিমের সময়ে ঐক্যমত হলো না? তাহলে ইন্টারিমের সময়টা আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারতাম কিনা? কারণ এখন একটা মানে নির্বাচিত সরকার বটে, কিন্তু এটা তো আবার 2/3 মেজরিটির সরকারও। যখন 2/3 মেজরিটি কেউ পায়, তখন তার প্রশাসনিক লেভেলে যেই পরিমাণ দখল এবং যেই পরিমাণ আসলে এখন যেহেতু প্রশাসক নিয়োগ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো প্রশাসনের ক্ষেত্রে তার যথেষ্ট দখল আছে। এবং এই আমরা ইউজুয়ালি যেটা বাংলাদেশে দেখে থাকি, রাজনৈতিক মামলাগুলোতে এই ধরনের প্রশাসনিক ব্যক্তিবর্গের অনেক বড় হাত থাকে এবং তারা যদি টাকা পয়সা নিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে অনেকের ক্ষেত্রে মামলাটা উইথড্র করতে পারেন, অনেক নাম অ্যাডও করতে পারেন। এই ঘটনাগুলো মামলাগুলোর ক্ষেত্রে ঘটেছে। তাহলে আমাদের যেটা দরকার, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আইন যে মন্ত্রী আছেন তার পক্ষ থেকে রেগুলার ব্রিফিং দরকার যে এই মামলাগুলো কয়টি মামলা হয়েছে, ট্রাইব্যুনালে কয়টা সমাপ্ত হয়েছে। আমি গত পরশুদিনও একজন শহীদ পরিবারের বাসায় গেছি, তাদেরকে এখন পর্যন্ত শুনানি পর্যন্ত করা হয়নি, চার্জশিট পর্যন্ত দিতে দেওয়া হয়নি। তাহলে এই যে মানে মাঠ পর্যায়ে আপনি দেখবেন একটা চিত্র, কিন্তু পলিটিক্যাল রেটরিকের জায়গায় ব্যবহার করা হয় অন্য ধরনের রেটরিক। তাহলে এটা আমি চাই না, মানে আমরা অনেক সুন্দর লেগেছে কথাগুলো, কিন্তু এটা রেটরিকের জায়গায় যদি উপস্থাপিত হয় তাহলে হচ্ছে কার্যকারিতার জায়গায় এটা দুর্বলতা প্রকাশ হতে পারে বলে আমার আশঙ্কা। ধন্যবাদ সামান্তা শারমিন। আকবর হোসেন, আপনার কাছে আসতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয়, একটু বিলম্ব হলেও সঠিক বিচার যেন হয়, যেমনটা বলছিলেন সামান্তা শারমিন। এই যে মামলাগুলো দেয়া হয় বা জুলাইয়ের পরবর্তী সময়ে যে মামলাগুলো আমরা দেখেছি, অনেক সময় অনেকের নাম সরিয়ে দেওয়া হয়, অনেক সময় অনেকের নাম ইনক্লুড করা হয়, আসলে কতটুকু আমরা বিচার নিশ্চিত করতে পারি, সঠিক বিচার নিশ্চিত করা সম্ভব কতটুকু? এটা খুব কঠিন। এটা কঠিন এই জন্য যে দেখেন, যখন আজকে এই যে মামলাগুলো হয়ে গেল প্রায় তো 2 বছর না, এবং অনেক মামলার ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে, কিছু চার্জশিটের পর্যায়ে আছে, কিছু কিছু মামলা আছে যে এখন ইনভেস্টিগেশনের পর্যায়ে যায়নি, জাস্ট পুলিশ কেস এরকম আছে আর কি। সো এইটা কিভাবে সরকার এই ন্যায় বিচার নিশ্চিত করবে, এটা আসলে এটা এত সহজ না যে ইয়েস অর নো দিয়ে বলে যাওয়া যাবে না যে এটা করতে পারবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া লাগবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কিছু কথা বললেন, যেটা নিয়ে আপনারা বলছেন, দেখেন জুলাই নিয়ে হচ্ছে কি বিএনপির একটা মানে জুলাইটাকে বিএনপি কিভাবে এক্সপ্রেস করবে একটা ডিলেমা আছে বিএনপির মধ্যে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী এই যে আজকে এত চাঁচাছোলা কথা বললেন যে দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না, সেদিন একজন সাংবাদিক প্রশ্ন করলেন, উনি বলছেন যে না, আগে বলতে হবে যে নিষিদ্ধ আওয়ামী লীগ। এগুলো হচ্ছে আমার ধারণা যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে টেইন্টেড ইমেজ, ওইটাকে পুনরুদ্ধারের উনি একটা চেষ্টা করছেন। আমি কথাগুলো ওভাবে বলতে চাই না, বাট তারপরে বলতে হয় উদাহরণ দেওয়ার জন্য। যে ওনাকে গত 1-1.5 বছর ধরে অনেকে শিলং সালাউদ্দিন বলে একটা কথা বলেন, এবং ওনাকে মানে কর্নার করার চেষ্টা করেন যে উনি হচ্ছেন সো কল্ড ইন্ডিয়ার এজেন্ট। এটা কিন্তু দেখছেন, কিন্তু এটা করে কারা করে, ওনার প্রতিপক্ষরা করে। সো উনি এই জিনিসটা বুঝে গেছেন যে
মানে তাকে কর্নার করার চেষ্টা করা হচ্ছে। সো উনি একটা পলিটিক্যাল কামব্যাক করার চেষ্টা করছেন। ওনার যে ইমেজ টেন্টেড হয়েছে বা ওনার এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যত কথাবার্তা হচ্ছে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে যত কথাবার্তা হচ্ছে, ওইটা একটা পার্ট আমি মনে করি। সেকেন্ড পার্ট হচ্ছে দেখেন, মানে ওনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে উনি মানে উনি একটা পরিবর্তন করার জন্য না না নিজের উনি image একটা change উনি করার একটা চেষ্টা করছেন। উনি একটা ভাইব দেওয়ার চেষ্টা করছেন যে লোক আপনারা আমাকে যেভাবে দেখছেন আমি কিন্তু সেই লোক না। আমি আপনারা আমাকে যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করছেন, আপনারা আমাকে যেভাবে কর্নার করার চেষ্টা করছেন, আমি সেরকম না। আপনারা যেভাবে ভাবেন আমিও সেভাবে ভাবি। উনি, আমার ধারণা যে উনি এটাই বোঝানোর চেষ্টা করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বা কথাগুলো বলছেন, উনি কিন্তু এই ধরনের কথা এই প্রথম বলেন নাই, এর আগেও বলেছেন। এখন কথা হচ্ছে যে এই যে জামায়াত বা এনসিপি বিএনপিকে দেখানোর চেষ্টা করে যে বিএনপি মনে হয় এটার এই গণ অভ্যুত্থানের বড় পার্ট না, বা এরকম একটা কিন্তু তারা ভাইব দেওয়ার চেষ্টা করে, এটা তো তারা পলিটিক্যালি দেওয়ার চেষ্টা করে। বাট আমার মনে হয় যে জামায়াত এবং এনসিপি খুব ভালো করেই জানে যে বিএনপি কী করেছে। একই জিনিস কিন্তু আওয়ামী লীগও দেখানোর চেষ্টা করে। আওয়ামী লীগ কী দেখানোর চেষ্টা করে? এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এটা হচ্ছে ইউনুস, জামায়াত এবং এখনকার যারা এনসিপি আর কি, তখন যারা ছাত্র নেতার ইয়ের মধ্যে ছিলেন, এটা ওদের কাজ। এটা বিএনপি এটার মধ্যে নাই। বিএনপি ভালো। এটা কেন আওয়ামী লীগ করতে চায়? আওয়ামী লীগ এটা করতে চায় কারণ আওয়ামী লীগ জানে বাংলাদেশের রাজনীতিতে তার ফিরে আসতে হলে ইফেক্টিভলি বিএনপিকে ওইটা থেকে আলাদা করতে হবে। ওইটা থেকে আলাদা করলে বিএনপিকে তারা ওন করবে। আপনি দেখবেন যে এখন আপনি যদি বিএনপির এগেনস্টে কোনো সমালোচনা করেন, সবচেয়ে সেটাকে ডিফেন্ড করতে আসবে আওয়ামী লীগের লোক। বিএনপির নিজের লোকও এত ডিফেন্ড করে না বিএনপিকে, যেটা আওয়ামী লীগের লোকজন করে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে বিএনপির জন্য একটা ডিলেমা, যে বিএনপিকে একটা পক্ষ দেখাতে যাচ্ছে না সে এটার পার্ট না, আর একটা পক্ষ কর্নার করার চেষ্টা করছে। সো বিএনপি আমার মনে হয় যে যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের তো একটা মাঝ বরাবর চলতে হবে। জামায়াত বা এনসিপি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ওইটা তারেক রহমান ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে না। ইটস ভেরি সিম্পল। কিন্তু একই সঙ্গে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেন, এটা আমাদেরকে ধরে নিতে হবে, বা এটা আমরা জানি, বা এটা আমাদের বুঝতে অসুবিধা। আওয়ামী লীগকে সম্পূর্ণ মাইনাস করার একটা সেটাই বলছি, ধারণা আপনার কাছে মনে হচ্ছে? সেটা আমি বলছি যে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেন, আমরা এগুলো ধরে নিতে পারি যে এটা বিএনপিরই কথা। বিএনপির শীর্ষ পর্যায়ের কথাগুলো ওনার মাধ্যমে ট্রাভেল করা হয়। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি দেশে আসার পর থেকে, বা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দুইটা শব্দ উনি একবারের জন্য উচ্চারণ করেননি। নট এ সিঙ্গেল টাইম আপনি দেখাতে পারবেন না। উনি কি কোথাও বলেছেন যে শেখ হাসিনা এই শব্দটা এবং আওয়ামী লীগ এই শব্দটা, এই দুটো শব্দ উনি ডেলিবারেটলি অ্যাভয়েড করে যাচ্ছেন। সো আমার কাছে যেটা, মানে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে বিএনপির যে ফাইটটা এগেইনস্ট আওয়ামী লীগ, ইটস এ লং টার্ম ফাইট। বিএনপি মনে করছে না যে এটা কোনো T20 গেম, যে আমি 5 বছর থাকবো এর মধ্যে সব হয়ে যাবে। বিএনপি মনে করেছে মানে আওয়ামী লীগের সঙ্গে এই ফাইটটা করতে হলে আমাকে একটা আইডিওলজিক্যাল এবং লং টার্ম বেসিসে যাইতে হবে, এবং একই সঙ্গে যে বিচারের ব্যাপারটা যে নিশ্চিত করার ব্যাপার, প্রতিশোধ আর বিচার কিন্তু এক জিনিস না। প্রতিশোধ ইজ সামথিং এলস, বিচার হচ্ছে আলাদা জিনিস। সো বিচার করবে না এটা কিন্তু বিএনপি বলছে না, এবং বিচার কিন্তু থেমেও নাই। হ্যাঁ, সো এখানে এই যে আজকের আমরা যে কথাগুলো বললাম, মানে ইউ আর রাইট, আপনি যে কথাটা বললেন যে কাইন্ড অফ একটা ব্যালেন্স করার চেষ্টা। প্রধানমন্ত্রী বলছেন জাতীয় ঐক্যের কথা, অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, পতিত ফ্যাসিস্ট বা হোয়াট এভার যারা, তাদেরকে ছাড় দেওয়া হবে না। সো এটা একসঙ্গে যে নরম এবং গরম দুটো মিলিয়েই কথা হচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আকবর হোসেন। রাকিব আল হাসান, আপনার কাছে আসবো একই প্রসঙ্গে আবারও, যে বিএনপি আসলে অবস্থানগত দিক থেকে কোন দিকে যেতে চাচ্ছে? জুলাইয়ের ক্রেডিট নিতে চায় নাকি নিতে চায় না? এবং পরবর্তীতে যদি আমরা বলি যে আওয়ামী লীগ প্রশ্নে, সেক্ষেত্রে আসলে বিএনপির অবস্থানটা কি? কারণ কিছুটা আসলে আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়। শীর্ষ পর্যায়ের নেতৃত্ব, স্থানীয় লোকজন যখন একটু দু ধরনের কথা বলেন, তখন আমরা একটু বুঝতে ভুল করি। আসলে অবস্থানগত দিকটা যদি একটু পরিষ্কার করেন, আপনার যেটা ধারণা। জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, একটা কথা মাথা রাখতে হবে যে বিএনপি হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি। হ্যাঁ, তো সেটা হচ্ছে, ধরেন সে কিন্তু রেভলিউশনারি পার্টি না, যে সে বিপ্লবী, সেই ধরে কাটো মারো এই ধরনের, মানে সেটা পারবেও না। মানে এটা যদি বিরোধী দল চিন্তা করেন, বা এখন সে পাওয়ারে আছে, তখন পাওয়ারে যদি আপনি থাকেন, তাহলে হচ্ছে ধরেন আপনার প্রত্যেকটা জিনিসে আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যালেন্স করতে হবে ডেফিনেটলি। ধরেন আমি পাওয়ারে থাকা অবস্থায় আমি চাইলেও সবকিছু বলতে পারবো না, সবকিছু করতে পারবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন আওয়ামী লীগের বিষয়টা, আপনি যদি আমার অবজারভেশন জানতে চান, তাহলে আমি সেটা বলতে চাই। সেটা হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে যে সামটাইমস এটা মনে হয় যে খুবই কঠোর, সামটাইমস মনে হচ্ছে যে না একটু ওকে ছাড় দেই। আবার বিএনপির মধ্যে এই ধরনের একটা ডাইলেমা তৈরি হয়েছে, যে সেটা হচ্ছে কি
জামাত ইস্যুতে, বিশেষ করে জামাত ইস্যুতে, মানে বিএনপিটা হয়তো মনে করে, আমি ভোটের ক্ষেত্রে এটা নিজে দেখেছিলাম, ধরুন ভোটের ক্ষেত্রে মনে করেছিলাম যে আপনি এবার দেখেন ভোটের ক্ষেত্রে যে আওয়ামী লীগ যে ভোটটা দিয়েছে, এবারে যে পার্সেন্টেজে আওয়ামী লীগ ভোটাররা বা আমি মতাদর্শের লোক ভোট কেন্দ্রে গিয়েছে, কী কারণে গিয়েছে? একটা অংশ মনে করছে যে জামাতকে কোনোভাবে ক্ষমতা আনা দেওয়া যাবে না, বিএনপিকে ভোট দাও। আর একটা অংশ মনে করছে যে ধরেন জামাত অধ্যুষিত এলাকাগুলোতে সে মনে করছে যদি জামাতের সাথে আমি হাত মিলাই, 22% বিএনপির সাথে হয়েছে এটা, যে আমি যদি হাত মিলাই তাহলে আমি ব্যবসা করতে পারবো, অফিস খুলতে পারবো, এলাকায় টিকতে পারবো, মামলা হবে না। মামলার বিষয়ে একটা তথ্য দিই আপনাকে, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের যে পলিটিক্যাল মামলাগুলো হয়, আমি ধরে নিতে পারেন যে একেবারে অলমোস্ট 90% এগুলো ভুয়া। এবং সে ধরেন এখানে আরেকটা বাংলাদেশের, এটা আইনবিদরা ভালো বলতে পারবে, আইনজীবীরা, ধরেন একটা পলিটিক্যাল মামলা হয়েছে, হ্যাঁ, ধরেন খুনের মামলা, তারপর হচ্ছে কি মারামারি মামলা, আসামি হয় ধরেন 5 থেকে 7 জন, 10 জন, 20 জন, অজ্ঞাতনামা আসামি দেখবেন 300-400, এবং ধরেন এটাকে দিয়েই হচ্ছে আপনি তাকে অ্যারেস্ট করে তারপরে আর বাংলাদেশে মামলার যে প্রসেস, সেই মামলার প্রসেসটা যদি আপনি কমাই আনতে পারেন, এবং বাংলাদেশে এখনো যে অবস্থা, আপনি এখন একটা মামলা শুরু করলে এটা শেষ হতে লাগবে 10 থেকে 12 বছর। তো সুতরাং এই শর্ট টাইমটা ফ্রেমের মধ্যে যদি আপনি আনতে চান, তাহলে এখানে সুবিচার নিশ্চিত করাটা খুবই টাফ। কারণ আমি মনে করি ধরেন এখানে বিশেষ করে মানে আইনগত ক্ষেত্রে, যে আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে এখানে আমূল একটা সংস্কার লাগবে। এটা মানে ইউনুস সরকার আমলের সংস্কারের কথা আমি বলতেছি না, মানে এখানে আমূল রাতারাতি একটা বিশাল একটা বৈপ্লবিক পরিবর্তন লাগবে। আদারওয়াইজ এখানে কিন্তু আপনার এই জাস্টিসটাকে এনশিওর করাটা খুব টাফ, এক নম্বর বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে বিএনপির অবস্থানটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে কি ধরেন বিএনপির, আমার দিক থেকে আমি বিএনপির মনস্তাত্ত্বিক যেটা বুঝলাম, কিন্তু এর বাইরে হচ্ছে ধরেন আওয়ামী লীগের যে ইস্যুটা, আওয়ামী লীগের ইস্যুটা কিন্তু এখনো অমীমাংসিত ইস্যু। এখন ধরেন আওয়ামী লীগের যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সন্ত্রাস দমন আইনে এটাকে আপডেট করা হয়েছে, ওই আইনে যে কোনো পার্টিকে নিষিদ্ধ করা যাবে। তো এখন এই পরিমাণ সরকারের কাছে যে যে বিচারগুলো হচ্ছে, ধরেন আমি কিছু ইয়ার রায়গুলো পড়তেছিলাম, মানে হাসানুল হক নূর, দেখলাম যে অনেক মামলায় তাকে আবার খালাস, আবার কিছু কিছু দেখবে যে খুব কঠিন মামলা না, কিন্তু কঠিন মামলা আবার তার সাজা আছে। তো এখানে কিন্তু প্রশ্ন জাগে, কারণ আমি কিন্তু আইনের স্পেশালিস্ট না, কিন্তু ধরেন যারা আইনের স্পেশালিস্ট তারা কিন্তু এগুলো দেখলেই মানে খটকাট আপনি বুঝে ফেলবেন। তো সেক্ষেত্রে আমি মনে করি ধরেন সরকার এগুলো যে বিচার করবে, সে মানে শুধু জুলাই আগস্ট কেন্দ্রিক না, তার বিগত 17 বছর আগে তার প্রপার এভিডেন্স আছে কিনা, প্রপার সে ট্রায়ালটা আছে কিনা, প্রপার প্রসেসটা ঠিক আছে কিনা, তো সেটাও কিন্তু সরকারকে মানে এনশিওর করা খুবই টাফ চ্যালেঞ্জিং বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে ধরেন সরকার এক্ষেত্রে আমি মনে করি ধরেন আওয়ামী লীগের যে ইস্যুটা, ধরেন আওয়ামী লীগকে তো মানে আওয়ামী লীগ যদি ধরেন মানে আপনি আওয়ামী লীগকে কীভাবে ব্যাক করবেন, আমি একজন নিউট্রাল মানুষ যদি আওয়ামী লীগকে ব্যাক করাতে চাই, আমি মনে করি যে কোনো সুযোগ নেই। কেননা ধরেন আওয়ামী লীগ এখনো কোনো অনুতপ্ত হয় নাই, অনুশোচনা বোধ নাই তার মধ্যে, সে কোনো গিল্টি ফিল করতেছে না, গিল্টি ফিল তো বহুত পরের হিসাব, সে সরি ফিল করতেছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন আওয়ামী লীগকে ব্যাক করানোর কোনো ওয়েও আসলে আওয়ামী লীগ নিজেও রাখতেছে না। যোগ করতে চাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, তিনি বলেছেন যে একজন মানুষের অহংকার যে একটি দেশ এবং একটি দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। সোহেল তাজের কথায় যে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা আসলে অনুধাবন করবে কিনা, কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার কাছ থেকে পালিয়ে গিয়ে দুর্নীতি লুটপাট করা লক্ষ লক্ষ মানুষ, আওয়ামী লীগের মানুষজনকে বাইরে বসে আছেন, তারা রাজনীতি করার চেষ্টা করছেন এবং নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলছেন বাংলাদেশে। হ্যাঁ, এখন যারা সাধারণ রাজনীতির সাথে যুক্ত লোকজন ছিলেন আওয়ামী লীগের, তারা আসলে এসব কথায় তাদের উৎসাহে বিপদে পড়ছে কিনা এই ধরনের মন্তব্যে? ডেফিনেটলি বিপদে পড়ছে। সোহেল তাজ যিনি 9 সালে সম্ভবত আওয়ামী লীগ আসার পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, এবং ওনার আমলে কিন্তু ওনার হাত দিয়ে বলবো কেন, ওনার মন্ত্রণালয় তো ওনার হাত কিন্তু গুম শুরু হয়েছিল, সম্ভবত ইলিয়াস আলী ইমন থাকাকালীন গুম হয়েছে ওনার আমলে সম্ভবত, আমি যতটুকু জানি। সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি প্রতিমন্ত্রী ছিলেন। যাক, তারপর উনি যেটা ফিল করেছেন, অনুধাবন করেছেন, এখানে ওনাকে আমি থ্যাংক ইউ জানাই। কিন্তু ওনার এই ফিলিংসটা আওয়ামী লীগ বৃহত্তর ক্যানভাসে যে আওয়ামী লীগ ফিল করে কিনা, কারণ আওয়ামী লীগ এখনও তাদের লোকজনদেরকে বিপদে ফেলতেছে। আর একটা বিষয় ধরেন এখানে আর একটা প্রশ্ন এখন খুব, আপনি যদি আমাদের রাজনৈতিক অঙ্গনে দেখেন, আজকালকার মধ্যে না, কিন্তু গত 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে খুব আলোচিত ঘটনা হচ্ছে হাসিনা ফিরবে। হাসিনা একবার বলেছে যে আমি কিন্তু এই বছরের মধ্যে দেশে ফিরবো। এক্ষেত্রে আমি কিছু কথা একটু যোগ করতে চাই। ধরেন হাসিনা ফিরবে, এটা যদি আমি খুব স্যাটার করতে বলতে চাই, তাহলে স্যাটার অর্থ হচ্ছে এরকম যে হাসিনা ফিরবে 2টা কারণে। একটা কারণ হচ্ছে ধরেন শুভেন্দু অধিকারী বলছে যে সে কিন্তু তার যখন পশ্চিমবঙ্গ ইলেকশন হয় তখন সে বলছে বাংলাদেশে 5000 লোক সে পুশিং করছে, এখন জিতার পরে সে বলছে 10,000 লোক পুশিং করছে। এখন আওয়ামী লীগ যদি সে শেখ হাসিনা যদি পুশিং করে ফেলে তাহলে শেখ হাসিনা ফিরবে, একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ধরেন আওয়ামী লীগ এতদিন কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল, তা হাসিনা তো ওখানে পাসপোর্ট ভিসা নিয়ে গেছে বলে আমার মনে হয় না। তো এখন যদি ভারত সরকার মনে করে যে ইলিগেল কাউকে রাখা যাবে না, মানে ইলিগেল তাদেরকে পাঠিয়ে দিবে, তাহলে শেখ হাসিনা ফিরবে। এখন শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না এ বিষয়ে কিন্তু বাংলাদেশে 100% মানুষ একমত। ধরেন সরকার বা আমরা যারা আছি এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যারা পলিটিক্স করতেছে বা পলিটিক্স ছাড়াও লোক, তারা মনে করে যে শেখ হাসিনা ফেরত আসা উচিত, তার বিচার হওয়া উচিত। আবার আমি সমর্থক মনে করতেছে যে শেখ হাসিনা ফেরত আসা উচিত, নাহলে তার দল থাকবে না, এবং তার যে অন্ধ সমর্থক তারা মনে করছে আপা ফিরবে, কিন্তু আপা ফিরবে না। কেন ফিরবে না আপনাকে আরো তথ্য দেই।
ধরেন আফা ফিরবে না কারণ হচ্ছে কি শেখ হাসিনার রক্তে আছে তার পলায়ন। ৭১ বলেন, আমি শেষ করি 10 টাকা আমাকে একটু সময় দেন, কথাটা শেষ না করলে মজা পাবেন না। ৭১ সে পলাইছে, তারপরে ৭৫ পরও তাকে খুঁজে পাওয়া যায় নাই। ইভেন জিয়াউর রহমান যখন মারা যায় তখন সে বাউন্ডারির বর্ডার দিয়ে পলাইছে। 1/11 টাইমে সে আমেরিকা পলাইছে। যখন বেগম যে দেশ ছাড়ে না তখন সে দেশে আসছে। তারপরে এবার যখন সে দেশ ছাড়া পলাইছে তার বয়স এখন কত ৮০। এখন শেখ হাসিনা কোন অবস্থা থেকে পলাইছে এটা আপনাকে কন্টেস্টটা মিলাতে হবে। শেখ হাসিনা ওই কন্টেস্ট থেকে মানে চলে গেছে তখন সে মনে করতো যে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সে। আর এখন সে যদি ফিরতে হয় তাহলে তার ডানে একটা বেনজির লাগবে, বামে একটা হারুন লাগবে, হারুন আঙ্কেল লাগবে। এই জাতীয় অ্যাটমসফিয়ার না হলে সে ফিরবে না। সুতরাং আমার মনে হয় না যে সে বিচারের জন্য ফিরবে। এই যে আপনি বলছেন যে দলকে বিপদে ফেলতেছি না বা এই জনগণকে বিপদে ফেলতেছি না, কিছু আগে দেখেন টঙ্গীতে যে ঘটনা ঘটলো, এই যে আওয়ামী লীগের লোকজনগুলা আমি মানে ধরেন তাদেরকে কিছু টাকা পয়সা ঢালতেছে মিছিল করার জন্য, সামনে তারা কমিটি দিবে এই কথা বলে শেখ হাসিনা বা তার যে সমর্থক গোষ্ঠীকে সে একটু লেলিয়ে দিচ্ছে। কিন্তু আমি মনে করি যে তাদেরও এটা অনুধাবন করা উচিত, যেটা অনুধাবন করেছে সয়েল ট্রাস্ট, অনুধাবন করলে তাদের জন্য লাভ। নাহলে কিন্তু ধরেন এই যেন পুলিশের বারুনি খাই মরবে, ওই নদীতে ঝাঁপ দিয়ে মরবে, ওখানে মরবে, সেখানে মরবে, জেলে যাবে। তা আমরা আসলে এই এটাদেরকে চাই না। আমরা মনে করি তাদেরকেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যারা নিরপরাধ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মাধ্যমে এসে বাংলাদেশের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে তার পার্টিসিপেট করা উচিত। রাকিব আল হাসান, ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিন, সম্প্রতি এক ব্রিফিংয়ে চীনা রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরকে সম্পূর্ণ সফল এবং মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক যদি আমরা বলি যে সর্বোচ্চ একটা স্তরে গিয়ে পৌঁছেছে এবং আমরা বলতে পারি একটা, আপনি হয়তো বলতে পারবেন যে এটাকে আসলে সম্পূর্ণ সফল এবং মাইল ফলক কিনা সেই বিষয়টি জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। এবং আরেকটি বিষয় নিয়ে আসি, চীনা রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ, চীন, মিয়ানমার অর্থনৈতিক করিডোর BCMEC শেষ পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন সহজ করতে পারে, কিন্তু মিয়ানমারের বর্তমান যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি আসলে নিরাপত্তা পরিস্থিতির মধ্যে চীনের এই আশ্বাস আসলে কতটা বাস্তবসম্মত বলে মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে অত বেশি বাস্তবসম্মত মনে হয় না। প্রথমত এই চীন সফরের মধ্য দিয়ে আসলে কোনো ফর্মাল চুক্তি হয় নাই, 13টা MOU স্বাক্ষরিত হয়েছে। তো MOU আসলে আচ্ছা, 17টি মানে কিন্তু আপনার বেশিরভাগই হচ্ছে MOU, সমঝোতা স্মারক। তো সমঝোতা স্মারকের বিষয়গুলো আসলে পলিটিক্যাল পার্টিগুলো বা যে মানে ধরেন CPC এবং এদিকে BNP তাদের এক ধরনের বোঝাপড়ার মধ্য দিয়ে এটা আসলে সামনের দিকে আগাবে, চুক্তিতে পরিণত হবে কি হবে না সেগুলো অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে। আমি যেটা লক্ষ্য করেছি যে চীনের সাথে আমাদের এক ধরনের সাংস্কৃতিক যোগাযোগের প্রতি এক ধরনের বেশি এমফাসিস করছে এবং এটাকেই হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করতে চাচ্ছে BNP। যেমন ধরেন চীনা ভাষা শেখানো, এই বিষয়গুলোকে আমার কাছে মনে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জের জায়গায় বেশি জোর দিচ্ছে। ওকে ফাইন, একটা দেশের সাথে ধরেন আমাদের চীনের সাথে আওয়ামী লীগের সম্পর্ক সেটার থেকে তো ভিন্নতর হতে হবে বিএনপিকে, এবং সেই জায়গা থেকে তারা নতুন কিছু স্পেকট্রাম এক্সপেরিয়েন্স করবে বা এক্সপেরিমেন্ট করবে সেইটা তারা ট্রাই করতে পারে। কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে করিডোরের যে সমস্যাগুলো থাকে, এটা তো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, এটা হচ্ছে দুইটা দেশের আন্তঃসম্পর্ক, এবং আন্তঃসম্পর্ক আর আন্তঃসম্পর্কের জায়গায় তো থাকে না, কালচারাল এক্সচেঞ্জের জায়গাও থাকে না, এটা পলিটিক্যাল এক্সচেঞ্জের জায়গায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে চীনের সাথে সম্পর্ক বিল্ড আপ, এটা কি আমাদের অন্য কোনো দেশের সাথে সম্পর্ক বিল্ড আপে কোনো ক্ষতি করবে কি না? কারণ আমরা সবসময় দেখি যে চীনের সাথে সম্পর্ক বাংলাদেশের একটু ওয়ার্ম হলেই অন্য অনেকগুলো পক্ষ খুবই টালমাটাল হয়ে ওঠে এবং অনেক জায়গা থেকে এটা রিবাটাল দেওয়া শুরু করে, এবং বিশেষ করে ইন্ডিয়ার জায়গা থেকে তো এটা অনেক বেশি ঘটে। তো আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ম আপ করাটা জরুরি। এটা একটা ভিজিটের মাধ্যমে এটা কতটুকু করা গেছে সেটা যেইভাবে আসলে সফল বলা হচ্ছে, ঠিক আছে, এটা তো চীনা রাষ্ট্রদূত বলবে, আমাদের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রদূত বলবে, এবং আমাদের সরকার পক্ষে যারা গেছেন ভিজিটে সকলেই বলবেন। কিন্তু এই সাফল্য তো নির্ভর করে এটা যে কন্টিনিউশন এবং রোহিঙ্গা, হ্যাঁ, এক্সিকিউশন এবং কন্টিনিউশনের উপরে। ধরেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে তো এটা ইন্টারিমের সময় থেকেই একটা কথা কিন্তু প্রচলিত আছে যে রোহিঙ্গাদের আবার মানে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার ব্যাপার এবং এটা সম্মানজনক উপায়ে করার ব্যাপার, আর যেন এরকম না আসে, বা এইটাও যাতে একটা মানবিক জায়গায় এটা আসে। কিন্তু সেই জায়গায় আলাপটা চলে যাচ্ছে করিডোর কেন্দ্রিক, মানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর কেন্দ্রিক। কিন্তু তার আগে তো আসলে এই মানবিক সংকটটা আসলে উত্তরণ করা দরকার। সেই জায়গায় আসলে দুইটা পার্টি, ধরেন বিএনপি এবং সিপিসি, কতটুকু নিজেদের ভিতরে বোঝাপড়া উন্নীত করতে পেরেছে এই বিষয়ে কিন্তু আমি কম জানতে পেরেছি। আচ্ছা, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আমার কাছে এটা চীনের আমিও যখন গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে চীন কম্পারেটিভলি আসলে আমেরিকা বা ইন্ডিয়ার মতো আসলে রাজনৈতিক হস্তক্ষেপে কম ইন্টারেস্টেড। তারা আসলে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, ব্যবসায়িক সম্পর্ক তৈরি, কালচারাল এক্সচেঞ্জ, এডুকেশনাল এক্সচেঞ্জ এইসবের ব্যাপারে বেশি আগ্রহী তাদেরকে মনে হয়েছে, মানে মানে আমার প্রথম অবস্থায় এটা মনে হয়েছে। তো এটা আসলে ওই আপনার ওনার যে বক্তব্য এটা আসলে ওইটারই কন্টিনিউশন। চীন আসলে ওই অর্থে একদম রাজনৈতিক হস্তক্ষেপের জায়গায় যাওয়ার মতো শক্তিশালী রাষ্ট্র আসলে অতটা কি হয়েছে কিনা সেটাও আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত আমাদের আলোচনার ক্ষেত্রে। কারণ আমরা দেখি যে ইন্ডিয়া এবং আমেরিকা উভয় কান্ট্রি আসলে রাজনৈতিক হস্তক্ষেপের প্রতি বেশি, যেমন ধরেন একটা দলকে কন্ট্রোল করা, সেটা আসলে আমার চীনের ক্ষেত্রে অনেক বেশি কম মনে হয় তাদের এই আগ্রহের জায়গাটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকবর হোসেন, আপনার কাছে আসতে চাই। সামান্তা শারমিন যেটি বলছিলেন যে চীন আসলে রাজনৈতিকভাবে কোনো দেশকে কন্ট্রোল করা বা সে অবস্থায় যাওয়ার মতো তাদের আগ্রহটা কম, এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো। এবং এই যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না, এই বক্তব্যকে আপনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিংয়ের একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখেন কিনা চীনের এই অবস্থানকে? আমি একদমই দেখি না, কারণ চায়নার কোনো পলিসি ঠিক নেই। কারণ চীন বলছে বাংলাদেশে অন্য কারো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। বাংলাদেশে যে গত 16 বছর ভারত হস্তক্ষেপ করেছে, চায়না তখন কি করেছিল? এই যে যখন জুলাই অভ্যুত্থান হলো, 30শে জুলাই গিয়ে চায়না একটা স্টেটমেন্ট দিল যখন মনে হচ্ছিল যে আন্দোলনটা স্তিমিত হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল না? চায়না তো তখন স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশের শান্তি ফিরে এসছে। এই চাইনিজ অ্যাম্বাসেডরই তো 2018 সালের ইলেকশনের পরে শেখ হাসিনাকে গিয়ে নৌকা উপহার দিলেন, 2024 ইলেকশনের সময় দিলেন। তো তখন তারা কি করে মেনে নিলেন? সো ব্যাপারটা ওরকম না। চীন হচ্ছে কি, যখন যাকে সুবিধা পায়, কালকে যদি আপনি ক্ষমতায় বসেন চীন বলবে যে আমরা তো বিএনপিকে পছন্দ করি না। সো এটা তাদের একটা এগুলা ওরা বলে। এখন লেটস কাম টু দ্য ওই যে পয়েন্ট, প্রধানমন্ত্রী চীন সফর। এটা হচ্ছে কি, চীন বাংলাদেশের, আপনি যদি 15 পয়েন্ট যে জয়েন্ট কমিউনিকেটা যদি পড়েন সেটাতে দেখবেন যে এখানে চীন বাংলাদেশের ভেতরে বাংলাদেশের কোর্টে একটা বল ঠেলে দিয়েছে। সেটা হচ্ছে কি, চীন আসলে বাংলাদেশের মিয়ানমার একটা করিডোর চায়। চায়নার আর অন্য কোনো চাহিদা নাই। আপনি এটা দিবেন, এটা যদি বাংলাদেশ এগ্রি করে তাহলে অনেক সমস্যার সমাধান হবে। এটা যদি বাংলাদেশ এগ্রি না করে তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। আচ্ছা, কেন হবে না? এক দশকেরও বেশি সময় আগে থেকে তারা চাচ্ছিল এবং সেটা আসলে ভারতের অনীহায় এগোয়নি। এক দশকের আগে থেকে সেটা ছিল ভারত সহ ছিল। চীন, ভারত, বাংলাদেশ, এখন চীন হচ্ছে এইটা থ্রু মিয়ানমার এই করিডোরটা চায় আপ টু বঙ্গোপসাগর, যাতে যা চিটাগং পোর্টটা ব্যবহার করতে পারে। এটা চীন কেন চাচ্ছে? কারণ চীনের এখন যে টোটাল ট্রেড, যেটা তারা পেট্রোলিয়াম আমদানি করে, জ্বালানি তেল, মালাক্কা স্ট্রেট থ্রু ওই যে সাউথ চায়না সি হয়ে, যেটার এক পাশে হচ্ছে ইন্দোনেশিয়া আর এক পাশে মালয়েশিয়া। এখন ওইখানে যে সাউথ চায়না সিতে আমেরিকার সঙ্গে যে কোনো সময় চায়নার একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বে, কারণ এখানে তীব্র বিরোধ আছে। সো সাউথ চায়না সিতে দ্বন্দ্ব হলে মালাক্কা স্ট্রেট বন্ধ হয়ে যেতে পারে। সো চীন এখন ডেসপারেটলি চাচ্ছে দে নিড এ করিডোর থ্রু বাংলাদেশ। তারা বে অফ বেঙ্গল দিয়ে ঢুকবে তখন। এই জন্য, এবং আপনি দেখবেন যদি বাংলাদেশ চীনকে করিডোর না দেয় তাহলে পরে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। কারণ এই রোহিঙ্গা সমস্যাটার সমাধানের মূল চাবিকাঠি কিন্তু চীনের হাতে। এই করিডোরে বাংলাদেশের জন্য এটা কতটা উপকারী? বাংলাদেশের জন্য কোনো লাভ নেই। বাংলাদেশের জন্য এটা একটা ট্রাভেল ইনভাইট করা ছাড়া। আচ্ছা, হ্যাঁ, সেটা এই করিডোর দিলে পরে আমেরিকা ক্ষুব্ধ হবে, ইন্ডিয়া ক্ষুব্ধ হবে, নানাভাবে এটা নিয়ে পলিটিক্স হবে। বাংলাদেশের কি লাভ এটাতে? চায়নার বেশি লাভ। এই জন্যই তো পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। আপনি যদি করিডোর চীনকে যদি না দেওয়া হয়, এই যে এটা যেটা হচ্ছে চট্টগ্রামের যে আনোয়ারায় যে চাইনিজ ইপিজেড, এটা তো আজকে অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। এই চাইনিজ ইপিজেড হবে না, চীন এখানে ইনভেস্ট করবে না। যদি চীনকে করিডোর দেওয়া হয়, চীন এই ধরনের আরও 10টা ইপিজেডে তারা ইনভেস্ট করবে। সো চীনের আসলে এখন ডেসপারেটলি এই করিডোরটা দরকার, কারণ তারা আশঙ্কা করছে বাংলাদেশে যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট বাড়াতে চাই সেক্ষেত্রে কি এই করিডোর হেল্পফুল হবে কিনা? আপনি এখন এই যে চীনের রাষ্ট্রদূত কিন্তু ইঙ্গিত দিয়েছে যে রোহিঙ্গা সংকটটা সমাধান হতে পারে। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের উচিত হবে এটার সঙ্গে রোহিঙ্গা সমস্যাটাকে ট্যাগ করা, যে ওকে টেক দ্যাম ব্যাক, তোমরা মিয়ানমারকে বলো রোহিঙ্গারা চলে যাক, আমরা করিডোর দেবো। তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে গেল। ওইভাবে বাংলাদেশ নেগোশিয়েট করতে পারে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা উল্টো আর কি ধরনের আমি বলবো যে ট্রাভেল আমরা ইনভাইট করব, এটাও ভেবে নিতে হবে। যেমন
এই যে ইয়াওয়েন তিনি বলেছেন না যে চীনের বাংলাদেশে যে তিস্তা মহাপরিকল্পনা চীন যুক্ত হওয়ার কথা, তো এটা তো একটা ফিজিবিলিটি স্টাডি, এবং আই এম টেলিং ইউ বাংলাদেশ চায়নাকে দিয়ে কখনোই এই প্রজেক্ট বাস্তবায়ন করাতে পারবে না, এটা হবে না। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, ইটস এ স্ট্র্যাটেজিক প্রজেক্ট। এটার সঙ্গে ইন্ডিয়া এটাকে হাইলি সেন্সিটিভ মনে করে, এবং ইন্ডিয়া আমেরিকাকে অ্যাট সাম পয়েন্ট বোঝাবে যে নো, হ্যাঁ আমরা এটা মানব না, এবং আমেরিকাও চাইবে না যে বাংলাদেশের ভেতরে চীনের কোনো প্রেজেন্স তৈরি হোক। আমেরিকা তো চাইবেই না বঙ্গোপসাগরে চীনের কোনো প্রেজেন্স তৈরি, কারণ আমেরিকা তো চাচ্ছে কিভাবে চীনকে চারপাশ দিয়ে ঘিরে ধরা যায়। সো আপনি যদি আরেকটা এভিনিউ খুলে দেন বাংলাদেশের ভিতর দিয়ে, তাহলে এটার প্রভাবটা কি হবে? আমরা ওইটার ভিতরে ঢুকবো কেন? যেমন এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেটা হচ্ছিল, যেটা করিডোর নিয়ে কথা হচ্ছিল, রাখাইন করিডোর, কারণ আমেরিকা রাখাইন আর্মিকে আমরা সবার আগে কি আসলে আমাদের নিজেদের দেশের জন্য যেটা ভালো সেটা চিন্তা করব, নাকি অন্যান্য দেশ কিভাবে এই ধারণাটাকে দেখছে সেটি নিয়ে ভাববো? দেখুন, আমরা তো আলাদাভাবে কোনো কিছু করতে পারবো না। আপনি আজকে দেখেন যে পৃথিবীর বহু দেশ যারা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, হ্যাঁ ধরেন আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি অত ইম্পর্টেন্ট দেশ না হন, আপনার এটা নিয়ে চিন্তা করা দরকার নেই। আমরা হয়তো অত ইম্পর্টেন্ট না, বাট সামহাও বিভিন্ন কারণে এখন চায়নার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছি, আমেরিকার জন্য আমরা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছি। এখন আমি যখন ফরেন পলিসিতে কোনো মুভে যাব বা কাউকে কোনো কিছু দেব বা কোনো কিছু নেব, আমাকে তো সেই মুভটা ক্যালকুলেট করতে হবে, অফকোর্স আমাকে করতে হবে। এখন চীন যদি আমাকে মনে করে যে আমি এটা না হলে আমি অন্য কোনো কিছুই করব না, তাহলে সেটা আমি কেন করব? আমার কি লাভ? কারণ আমি দুইটা বৃহৎ প্রতিবেশীকে বা দুইটা বিগ পাওয়ারকে আমি খেপিয়ে, বা তারা যেটা চাইবে না সেটাকে, আমার এই বাংলাদেশ চায়না করিডোর হয়নি দেখে আমরা করিনি। আপনি দেখেন যে এই রোহিঙ্গা ক্রাইসিসটা তৈরি হয়েছে এখানে, অনেকে ইন্টারন্যাশনাল অনেকে মনে করেন এই কাজটা চীনই করেছে। কেন করেছে? কারণ হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার উপরে অনেক বেশি মুখাপেক্ষী হয়ে গেছিল। সো চীন মনে করতেছে যে আমার আওয়ামী লীগ গভর্নমেন্টের উপর একটা ইনফ্লুয়েন্স দরকার ছিল, তখন তারা আর অন্য কোনোভাবে পারছিল না। সো দিস ওয়াজ দ্য কার্ড। ওইটা দিয়ে তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে, মানে তৎকালীন সরকারকে চীনের মুখাপেক্ষী করতে তারা সক্ষম হয়েছিল, এবং একই সঙ্গে এখন এই কার্ডটাকে ইউজ করে তারা এখন করিডোরের প্রস্তাব সামনে আনছে। সো এইটা আমার মনে হয় যে এত সহজ হবে না বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নেওয়াটা। জি, আকবর হোসেন। আর রাকিব আল হাসান, আপনার কাছে আসছে যে চীনা রাষ্ট্রদূতের এই যে বক্তব্য, এটা চীনের এই অবস্থানকে ভারত যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে বলে আপনার মনে হয়? চীনা রাষ্ট্রদূত যদি আসলেই কারো হস্তক্ষেপ মেনে না নেয়, সেক্ষেত্রে আরো বড় দুই যে শক্তি, সেই শক্তিরও তো বাংলাদেশে কিছু প্রভাব রয়েছে বলে আমরা জানি, সেটা কি কেমন হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ, খুবই ইন্টারেস্টিং একটা আলাপ। সেটা হচ্ছে কি, ধরেন চীনের রাষ্ট্রদূত যে বক্তব্যটা দিয়েছেন, সে বক্তব্যটার মূল মিনিংটা ছিল এরকম যে চীন ইস্যুতে চীন অন্য কোনো দেশের হস্তক্ষেপ পারবে না, টোটাল বাংলাদেশ কি ডিসিশন নেবে সেটাতে তো চীনের কোনো পাওয়ার নাই। কিন্তু এটাকে মিডিয়া অন্যভাবে আমি দেখলাম যে টুইস্টিং করলো, এক নম্বর ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে কি, চীনের সাথে বিএনপি গভর্নমেন্টের সম্পর্কটা আপনি দেখেন। আপনি কি জানেন যে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল চীন কখন? চীন স্বীকৃতি দিয়েছিল শেখ মুজিব মরার পরে। শেখ মুজিব 75-15 আগস্টের পরে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব, 31 আগস্ট দিয়েছে চীন। ইভেন চীনের সাথে বিএনপি একটা হিস্ট্রিক্যাল একটা সম্পর্ক আছে বিএনপি গভর্নমেন্টের। বেগম খালেদা জিয়াউর রহমান প্রথম সফর করেন চীনে। বেগম খালেদা জিয়া 9 বার সফর করেন, 5 বার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, 4 বার বিরোধী থাকা অবস্থায়। চীনের সাথে সম্পর্কটা বিএনপির উঠানামা হলে কখন? এই যে উনি বলছে যে সবার আগে ফুল দিতে গেল নৌকা নিয়ে, কেন হলো? কারণ হচ্ছে কি, বিএনপির সাথে তাইওয়ান ইস্যুতে 2004 সালে বিএনপি সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হয়, এবং এটা এখন একটা বড় ক্রাইসিস। ট্রাস্ট ইস্যুতে এখন একটা বড় ক্রাইসিস। 2 নম্বর ইস্যু। 3 নম্বর ইস্যু হচ্ছে, ধরেন চীনের সাথে এ মুহূর্তে বাংলাদেশের, আপনি যেটা বলছেন ইনভেস্টমেন্টের জন্য, বাংলাদেশের যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নগুলো দেখেন, এই যে আপনি যদি পদ্মা রেল শুধু বলেন, পায়রা পোর্ট বলেন, কর্ণফুলী টানেল বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলেন, মেট্রো রেল বলেন, সব কিছুতে চীনের অবদান। এখন বাংলাদেশে যদি এই ধরনের যেগুলো আমাদের মেট্রো রেল একটা হলো, আরও তো 5-6টা চলমান, এর বাইরে যে অন্যান্য যেগুলো রয়েছে চলমান, সেগুলো যদি করতে হয় তাহলে আপনাদের চীন ইনভেস্টমেন্ট লাগবে, 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু, ধরেন বাংলাদেশে চীনের যে ইনভেস্টমেন্ট, বাংলাদেশের টোটাল এফডিআই, সেকেন্ড হচ্ছে চীন, 2 নম্বর ইস্যু। 3 নম্বর হচ্ছে চীনের সাথে আমাদের যে পরিমাণ একটা ট্রেড ডেফিসিট রয়েছে, ট্রেড ডেফিসিটটা কমানোর জন্যই এই করিডোরটা। এখন এই করিডোরটার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এটা এতটা ইজি না যে আমি বললাম হয়ে গেল, করলাম হয়ে গেল, ব্যাপারটা আসলে এতটা ইজি না, এটা মাত্র জাস্ট আলোচনায়। আপনি যেটা বলছিলেন, যেটা তো অনেক আগে ভারত নিয়ে আলোচনা ছিল, সেই আলোচনাটা 90 দশকে শুরু হয়েছিল। 90 সালে ফার্স্ট কনসেপ্টটা আসে, 99 সালে তখন গঠন হয়েছিল। বিআরআই প্রজেক্টের আগে এটা করতেই চাইছিল, কিন্তু ভারত রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ভারত এটা বেরিয়ে আসলো, তখন এটা থেমে গেল। 4 নম্বর ইস্যু হচ্ছে কি, ধরেন চীনের সাথে এখন যে পর্যায়ে অবস্থা রয়েছে, সে এক হচ্ছে কি আমার ইনভেস্টমেন্ট লাগবে, আর 2 নম্বর হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আমি রোহিঙ্গা ইস্যুটা একটা সিরিয়াস ক্রাইসিস মনে করি। গত বছরও রোহিঙ্গাদের জন্য মাথাপিছু মানে টাকা আসতো হচ্ছে 24 টাকা, এবছরটা 16 টাকা।
আপনি এরকম 12 টাকা, আচ্ছা আমি 16 টাকা $12, হ্যাঁ হ্যাঁ মান্থলি $12। হ্যাঁ এখন আর কমে গেছে। তো এখন হচ্ছে ধরেন আপনি একটু ইমাজিন করেন যে রোহিঙ্গার ফান্ডটা বন্ধ হয়ে গেল, এখানে একটা বিস্ফোরণ হবে, এই বিস্ফোরণ আপনি কিভাবে ঠেকাবেন? সুতরাং রোহিঙ্গার যে সমাধানটা যে হবে, যে চীনকে দিলে রোহিঙ্গা সমাধান হয়ে যাবে, এটা আমি মনে করি না। আকবর একটা খুব ভালো জিনিসটা অ্যাড্রেস করেছেন, রোহিঙ্গা ইস্যুটা তৈরি করছে চীন। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকে বলি যে মিয়ানমারের এখন যে রাষ্ট্রের যে অবস্থা, আপনি ধরেন জান্তার সাথে সম্পর্ক রাখতেছে চীন, আরসার সাথে সম্পর্ক রাখতেছে চীন, আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখতেছে, মানে চীন হচ্ছে সব দিয়ে খেলতেছে। এই কারণে হচ্ছে ধরেন এটা যদি রোহিঙ্গা ইস্যু আপনার সমাধান করতে চাই, তাহলে 1 to 1 আপনাকে টেবিলে বসতে হবে চীনের সাথে। সুতরাং চীনকে আমার এখানে লাগবে। আর সেকেন্ড কথা হচ্ছে কি যে আপনি যে করিডোরটা চাইছেন, এটা রোড ম্যাপটা কি? ধরেন এখানে যে আপনার মিয়ানমারের উপর দিয়ে যাবেন না, তো মিয়ানমারের তো এখানে অস্থিতিশীল পরিস্থিতি, তো সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। থার্ড কথা হচ্ছে কি, এই যে আপনি এটা চাচ্ছেন যে তখন আমেরিকা তখন হচ্ছে কি ধরেন অনেকদিন থেকে বাংলাদেশকে আইপিএস এবং কোয়াডের একটা স্ট্র্যাটেজিক পার্টনার, ইনডাইরেক্টলি পার্টনার মনে করে, বে অফ বেঙ্গল কেন্দ্রিক। আবার এখানে চীনের যে উনি ইস্যুটা টানলে যে মালাক্কা কেন্দ্রিক, ধরেন এই যে হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রেটের কারণে যে আবার মানে মধ্যপ্রাচ্যে যে স্থবিরতা তৈরি হয়েছে, আগামীতে মালাক্কাটা হতে পারে। কারণ মানে চীনের 80% হচ্ছে এখান দিয়ে যাতায়াত করে। তো চীন অনেকদিন থেকেই বিকল্প রুটগুলো খুঁজতেছিল। তার আরেকটা বিকল্প রুট আছে গদর পোর্ট, যেটা বেলুচিস্তানে পাকিস্তানের সাথে অনেক ঘোরানো পথ। এই কারণে সে পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক কোঅপারেশন উন্নতি করে, সে শেয়ার ফিউচার করেছে, বাংলাদেশের সাথে এটা আবার প্রস্তাব দিয়েছে। সুতরাং এখানে আমি অনেক সম্ভাবনা দেখি। আমি মানে এখনই হতাশ হতে চাই না, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে কি আমাদের সরকার, বিএনপি সরকার বলেন বা বাংলাদেশ সরকার বলেন, সেখানে তারা সঠিক ডিপ্লোমেসিতে অ্যাপ্লাই করতে পারবে কিনা। কারণ হচ্ছে এখানে অনেক ইন্টারেস্ট রয়েছে এবং এখানে আপনার অনেক বেনিফিশিয়ারি সুযোগ রয়েছে, সেটার জন্য আপনাকে সঠিক ডিপ্লোমেসিটা আপনি অ্যাপ্লাই করতে হবে। বাংলাদেশ ফার্স্ট নিজ আপনি বলছেন, ওনাকে যে প্রশ্নটা করছিলেন যে আমরা কি করব, সুতরাং আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে যেটা প্রয়োজন, সে ন্যাশনাল কনসেন্সাস এটা হতে হবে। কারণ এটা আপনি কোনো দেশকে ঝুঁকে পড়লে আপনি বিপদে পড়বেন। তবে এখানে একটা ভালো দিক আছে, ভালো দিক আমি একটা জিজ্ঞেস করতেছিলাম যে আমরা কিছুদিন আগে যে আমেরিকার সাথে যে চুক্তিটা করলাম, সে চুক্তির প্রসঙ্গে কি আমরা মিয়ানমার করিডোরটা দিতে পারবো কিনা, যদি চাইও চায়নার সাথে, এটা পারবো, কারণ এটা আবার তার সাথে হয় না। কিন্তু এখানে একটা কথা আছে, হাসিনার গভর্নমেন্ট থেকে আমেরিকা অনেকদিন থেকে চাচ্ছিল বাংলাদেশকে জিসুমি এবং আকসা দুটো চুক্তিতে সাইন করানোর জন্য, ইউনুসের আমলও চেয়েছিল, এখনো হয়তো চাচ্ছে। এখন ধরেন এখানে ওই লেনাদেনা খেলা চলে যাবো, তুমিও ওকেটা দিলেও আমাকে এটা দিতে হবে। কিন্তু এর বাইরে গিয়ে আমার ন্যাশনাল ইন্টারেস্ট কি, আমার বাংলাদেশ স্বার্থ কি, সেটা যদি আমাকে মনে করি যে গুরুত্ব দেয়, তাহলে আমি মনে করি যে চীন সফর থেকে অনেক কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমি মনে করি যে আমাদের সরকার সেটাকে প্রায়োরিটি দিবে। আরেকটা প্রসঙ্গে আসে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার G2G চুক্তির আওতায় প্রতি টন গম আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের তুলনায় $24 বেশি দামে আমদানি করবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় যে বাণিজ্য ঘাটতি কমানোর শর্ত পূরণ করে শুল্ক সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2,70,000 টন গম আমদানির অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে $870 কোটি টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে $322। এই যে একদিকে চীনের সাথে আমরা দেখলাম যে সম্পর্ক উন্নয়নের এক ধরনের আভাস তৈরি হয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী বেশি দামে গম কেনা হচ্ছে। আমরা কি একদিক দিয়ে আগানোর চেষ্টা করি, আরেক দিক দিয়ে পিছাই কিনা? খুব ইন্টারেস্টিং আলাপ। ব্যাপারটা হচ্ছে ধরেন এই চুক্তিটা তো আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা সারার 72 ঘন্টার মধ্যে হয়েছে, এবং এই চুক্তিটা এত ধোঁয়াশার মধ্যে হয়েছে, এটা নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলতেছি। এবং কি আমাদের দুটো অধিবেশন শেষ হয়ে গেল, প্রথম অধিবেশন ছিল অধ্যাদেশগুলো নিয়ে, সেকেন্ড অধিবেশন ছিল বাজেট নিয়ে। আমি মনে করি অনতিবিলম্বে থার্ড অধিবেশন থেকে এই প্রশ্নগুলো তোলা উচিত। একই সাথে চীনের সাথে আপনি যে 17টা চুক্তি করেছেন, কোন কোন শর্তে, যে শর্তগুলো প্রকাশযোগ্য, সেগুলো আপনি এখানে আলোচনা করা উচিত। আমার স্ট্যান্ড আমি ক্লিয়ার করলাম। থার্ড কথা হচ্ছে কি, আপনি আমেরিকার সাথে যে বলছেন, শুধুমাত্র আপনি তো গমের টি-শার্ট দিচ্ছেন, আমি তো আপনাকে আরও হিসেব দিতে পারবো, সয়াবিন তেল বলেন, কটন বলেন, এলএনজি বলেন, বিমান বলেন, সব কিছুই। কিন্তু এখানে চুক্তির মধ্যে একটা কথা আছে যে সেটা হচ্ছে ধরেন আপনি আমেরিকা থেকে, এটা তো জাস্ট ট্রেড ডেফিসিট, হ্যাঁ, তো ট্রেড ডেফিসিট কমানোর জন্য আমেরিকা তো এটা শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার উপরে করছে, কোরিয়ার উপরে করছে, চায়নার উপরে করছে, সব দেশের উপরে করছে। সুতরাং এটা আমরা চাইলেও এড়িয়ে যাওয়া পসিবল ছিল না। আর লাস্ট কথা হচ্ছে কি, এখানে আপনি যদি চীন থেকে আমেরিকা থেকে যেটা ইম্পোর্ট করবেন, সেটার পণ্য যদি আমেরিকাতে পাঠান, তাহলে কিন্তু বিনা শুল্ক। সুতরাং এটা এখন মানে ম্যাক্সিমাম বেনিফিশিয়ারি নিতে হবে। লাস্ট কথা হচ্ছে কি, আপনার যে সামনে আমেরিকার যে মধ্যবর্তী ইলেকশন, তখন হচ্ছে কি অনেক দেশ কিন্তু পেন্ডিং রেখেছে। সুতরাং এটা অলরেডি ওদের আদালত এটাকে বাতিল করে দিয়েছে। সুতরাং আগামীতে এটাকে নিয়ে আলোচনা করার জন্য, 1 to 1 টেবিল আলোচনা করার জন্য কিংবা বাতিল করার জন্য নোটিশে, যেটা মালয়েশিয়া করেছে, সেটার করার সুযোগ রয়েছে। সুতরাং তার আগে আমি মনে করি যে দেশের জনগণকে জানতে হবে, এই যে পলিটিক্যাল পার্টি তাদেরকে জানতে হবে। এই কারণে মনে করি যে এটা সংসদে এটা সুস্পষ্ট আলোচনার মাধ্যমে এটা একটা সলিউশন বের করা উচিত ন্যাশনাল কস্ট অনুযায়ী। জি, সামান্থা শারমিন, ইন্টারিম গভর্নমেন্টের আমলে হওয়া এই চুক্তিটি এবং তারপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যে উদ্যোগ, এটাকে আপনারা কিভাবে দেখছেন? না দেখেন, এখন ইন্টারিম গভর্নমেন্টে ওটা 72 ঘন্টা মানে 3 দিন আগে এটা করা হয়েছে, লাস্ট অ্যাক্ট নাকি এটাকে পাশ করা, 19টা উদ্যোগ, 19টা প্রকল্পকে সেই মিটিংয়ে সাইন করা হয়েছে।
এটা মার্কিন চুক্তি তো আছেই, বাকি আরও 18টা চুক্তি আছে এরকম। কিন্তু আমাদের দেশের একটা, আমি ফান্ডামেন্টাল একদম মূল জায়গার ক্রাইসিসটা বলি, আমাদের দেশের কোনো চুক্তি আসলে ওপেন করা হয় না, মানে কোনো চুক্তি আসলে উন্মুক্ত থাকে না মানুষের জানা বোঝার জন্য, কোনো ওয়েবসাইট থাকে না, কোনো জায়গায় এটা যোগ করে কিছু কিছু দেশের করা শর্ত থাকে, নাহলে আপনাকে লোন দিবে না, এগুলা চাইলে আপনি এবার করতে পারেন। চীনের শর্ত ক্ষেত্রে থাকবেই, শর্ত থাকবেই, কিন্তু আমরা সেখানে আমরা যদি সকল চুক্তি এনডিএ, সকল চুক্তি নন ডিসক্লোজার, এটা একটা স্বাভাবিক কোনো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আর আমাদের ধরেন, আমি এটা বারবার বলি যে আমেরিকার মতো একটা কান্ট্রি, এটা পুরোটা একটা ইন্টেলিজেন্স স্টেট, কিন্তু সেই স্টেটেরও 30 বছর পর পর আমি চুক্তিগুলো পাওয়া যাচ্ছে এবং সেগুলো নিয়ে আলাপ করা যাচ্ছে, কি হয়েছিল সেই টার্মের সময়, কার আমলে কীরকম হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আলাপ করার একটা সুযোগ আছে। কিন্তু বাংলাদেশের মতো স্টেটে এখন পর্যন্ত ধরেন আমি যদি মানে পুরোপুরি বিপ্লবাত্মক কোনো সিচুয়েশন না হয়, আমি আগের আমলের কোনো চুক্তি পড়তে পারি না। এবং এটা কিন্তু ঘটেছে এইবার 24-এর পরেও সচিবালয়ের অনেক কাগজপত্র, চুক্তিনামা, অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, জাস্ট উধাও। এবং এই কাজগুলো করা হয়েছে একদম আড়ালে আবডারে। যখন পলিটিক্স নিয়ে আমরা বেশি কথা বলি, তখন কিন্তু এই সূক্ষ্ম বিষয়গুলো চোখের আড়ালে থেকে যায়। এখন আমাদের যে ধরেন মার্কিন চুক্তিতে, আমি আমার অবস্থান পুরোপুরি পরিষ্কার করে বলি যে এই মার্কিন চুক্তি বাংলাদেশের একটা পরাধীনতার একটা দাসত্বের একটা দাসখত হয়েছে, এটা আর কিছুই হয় নাই। এবং আমাদের এই মানে আপনি যখন একটা একটা ফরেন এলিমেন্টের সাথে, একটা স্টেক হোল্ডারের সাথে এমন ধরনের কোনো চুক্তিতে যান, যেই চুক্তির থেকে আসলে করাটা যতটা সহজ, ফেরত আসাটা তার চেয়ে অনেক বেশি কঠিন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই চুক্তিটা আসলে সেই সময়ে আমাদের পলিটিক্যাল সিনারিওকে মাথায় রেখে বা এটাকে কারণ হিসেবে দেখিয়েও মার্কিন এই চুক্তি থেকে ফেরত আসার অপশন ছিল, আমি বিশ্বাস করি এটা ছিল। ফরেন ডিপ্লোমেসি এমন নয় যে এখান থেকে ওই নুকস অ্যান্ড ক্র্যানিজ এগুলো ব্যবহার করা যায় না, এটা আমি বিশ্বাস করি না। এবং আমি মনে করি যে এই 72 ঘন্টা আগে এই চুক্তিটা করে আসলে এক ধরনের একটা সেটেলমেন্ট করা হয়েছে, সেফ এক্সিটের একটা সেটেলমেন্ট। তো আমার কাছে মনে হয় যে এই মার্কিন চুক্তির মধ্যে আসলে বাংলাদেশের যা পাওয়া, মার্কিন চুক্তি নিয়ে কিন্তু কথা এসছে যে সব দলই আসলে জানতেন চুক্তির বিষয়গুলো সম্পর্কে এবং ধারণা ছিল। সেফ এক্সিট কে নিতে চেয়েছিল? আমি আমার পার্টির জায়গাটা বলি যে এই যে এনসিপির কোনো ফোরামের সাথেই এটা কোনো ধরনের কোনো আলাপ হয়নি পলিটিক্যাল পার্টি হিসেবে। এখন আমি দেখেছি যে সকল পলিটিক্যাল পার্টি এটাকে অস্বীকার করতে যাচ্ছে। দেখুন, আপনি যেটা প্রশ্ন করেছেন, দেখেন একটা ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আসলে প্রত্যেকটা উপদেষ্টার উপরে আমাদের অনেক ধরনের আশা ভরসা আসলে নিয়োজিত ছিল, কিন্তু কোনোভাবেই আমরা এমন কোনো চুক্তি, এমন কোনো পলিটিক্যাল অবস্থান বা এমন কোনো কিছুই যেটা চাইনি যেটা আসলে স্থায়ীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা উপকৃত করতে পারে। কিন্তু উপকৃত করার কথা কিন্তু আমরা বলেছিলাম, আমরা সংস্কারের কথা বলেছিলাম, কিন্তু ওই যে ডক্টর ইউনূস যে বললেন ছোট প্যাকেজ আর বড় প্যাকেজ, এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না ছোট প্যাকেজে কি ছিল আর বড় প্যাকেজে কি ছিল। তো এই কথাটা মানে দেশের অভ্যন্তরে আমরা যেগুলো এক্সিকিউট করতে পারতাম সেই কাজগুলো কিন্তু আসলে করা হলো না। কিন্তু অন্যদিকে বড় চুক্তি যেগুলো হচ্ছে মার্কিন চুক্তির মতো এরকম একটা বড় চুক্তি যেখান থেকে ফেরত আসা অনেক বেশি টাফ হয়ে যায়, সেই ধরনের চুক্তিতে আসলে 3 দিন আগেও এটা সম্ভবপর হয়েছে। ওই একনাকে এটা বিল পাস করানো, এই তাড়াহুড়াটা করা, এবং সেই সময় আপনি জানেন যে পুরো একটা টালমাটাল অবস্থা চলছে। এটা কি ইন্টারিম গভর্নমেন্ট বুঝতে পারছিলেন না? এটা তো অসম্ভব, কারণ তারাই তো আসলে নির্বাচনটা আয়োজন করছেন। ওই সময়ে এরকম একটা সময়ে এই ধরনের একটা চুক্তিকে মানে সাইন করে ফেলা, যেটা আসলে পলিটিক্যাল পার্টিগুলো এখনই অস্বীকার করছে, গভর্নমেন্টের ব্যর্থতা হিসেবে দেখেন? অবশ্যই আমি এটা ব্যর্থতা হিসেবে দেখি। এবং সেই সময়, এবং আপনি সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে মার্কিন যে আদালত, সেই আদালত এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসন আসলে চাপের মধ্যে আছে। আপনার কিন্তু কি মনে হয় যে কেন আসলে এই ধরনের চুক্তি করা হয়েছিল? আপনি বলছেন যে বাংলাদেশের জন্য হয়তো অত ভালো অবস্থানগত জায়গা তৈরি করতে পারেনি এই চুক্তি, তাহলে কেন করা হলো ইন্টারিম গভর্নমেন্টের সময়? সবসময় আমরা দেখেছি যে সুপার পাওয়ারকে সন্তুষ্ট করার একটা আকাঙ্ক্ষা, এই ধরনের যেটাকে আমরা বলি তৃতীয় বিশ্বের দেশ। আমি তো আমার বাংলাদেশকে তৃতীয় বিশ্বের দেশ মনে করি না, এটা তো আমার ব্যক্তি মনে করার উপর আবার ডিপেন্ডও করছে না। কিন্তু যারা প্রশাসনে বসেন, যারা পাওয়ারের জায়গায় বসেন, তারা কিন্তু বাংলাদেশকে আসলে এভাবেই রিড করেন। তারা মনে করেন তারা দুর্বল, তারা মনে করেন যে নেগোসিয়েশনে তাদের বলার কিছু নাই। কিন্তু সবসময় দেখা যায় যে সুপার পাওয়ারকে সন্তুষ্ট করার এবং সন্তুষ্ট করে আসলে ওই যে বললাম, আমি এই বিষয়টা আসলে লিখে রেখেছি যে মানে বাংলাদেশ সহ, মানে বাংলাদেশের পৃথিবীতে সব দেশেই বিভিন্ন ধরনের লবিস্ট গ্রুপ থাকে।
এই লবিস্ট গ্রুপ আসলে নানান ধরনের এই চুক্তিগুলোর সম্পর্কে বা চুক্তিগুলো হওয়ার ব্যাপারে সহায়তাও কিন্তু করেন। এগুলো ফর্মাল হয়, বাংলাদেশের গুলো আসলে ইনফর্মাল। বাংলাদেশে কোন ধরনের লবিস্ট গ্রুপ কিভাবে কাজ করছে এগুলো অনেকটাই মানুষের অজানা থাকে। এই জন্য আমি বারবার ধরেন এই কথাগুলো আজকে আমি বলছি, কালকে আরেকটা আমি পাওয়ারে গেলে আরেকজন আমাকে দোষারোপ করবে, এইভাবে ফেনোমেনা বিচার বিবেচনা না করে যেটা করা উচিত হবে, আমরা আসলে ফরেন পলিসির জায়গায় বাংলাদেশের ফরেন পলিসি কতটুকু উন্মুক্ত থাকবে আর কতটুকু আসলে শর্ত সাপেক্ষে আমরা গোপন করব, কতটুকু আসলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে। আমার কাছে মনে হয় যে এটা সন্দেহ করার ইটস হাই টাইম যে পলিটিশিয়ানরা যখন পাওয়ারের জায়গায় যায় তখন তারা বাংলাদেশের স্বার্থ মাথায় রাখতে পারেন এবং পুরো টার্ম ধরে পারেন, এইটা সন্দেহ করার সময় এখন এসেছে, কারণ আমরা একটা ফ্যাসিস্ট আমল দেখেছি। জি, ধন্যবাদ আকবর হোসেন। এই যে বাংলাদেশের সাথে আমেরিকার চুক্তি নিয়ে এত কথা হচ্ছে যে বাণিজ্য ঘাটতি কমাতে আমদানি বৃদ্ধি করার একটা যৌক্তিকতা হয়তো থাকতে পারে, কিন্তু বেশি দামে পণ্য কেনার আসলে যৌক্তিকতা কি? এটা কি আসলে সুপার পাওয়ারকে খুশি করার জন্য করা হয় কিনা? প্রথমে বলি যে এটা এমন না যে নির্বাচনের 3 দিন আগে ইন্টারিম গভর্নমেন্ট একটা চুক্তি করে গেল, নো। এই নেগোসিয়েশন অনেক দিন ধরে হচ্ছিল, এবং আপনার ডিপ্লোমেসিতে যখন কোনো নেগোসিয়েশন হয় অন্য দেশ তারা চাইবে না বা অপেক্ষা করবে না যে আমার দেশে একটা নির্বাচিত সরকার আসবে আমি তাদের জন্য ওয়েট করি, নো। এটা এইভাবে হয় না, এটা একটা টাইম ফ্রেম থাকে, ইদার আপনাকে করতে হবে, হয়তো আপনি চুক্তিটা করবেন নাহলে করবেন না। দ্যাটস ওয়াই খলিলুর রহমান সাহেব উনি তো বললেন যে এটা বিএনপি জানতো বা জামায়াতও জানতো, বলা হয়েছে, বা কেউ কেউ অস্বীকার করছে, করুক, ডাজেন্ট ম্যাটার। এখন আসি, বাংলাদেশ যে এই চুক্তিটা করলো, ইদার এটা একটা ডিল হবে আর নো ডিল, হয়তো আমি চুক্তিটা করবো নাহলে আমি করবো না। এটা আমি করলে আমি কি পাবো, না করলে আমি কি পাবো। আমাদের সামনে প্রশ্নটা ছিল এটা, না করলে আমার আজকে গার্মেন্টস বন্ধ হয়ে যেত, তাই না? তাহলে এখন আমি চুক্তিটা করলাম, আমার কিছু বিষয় আমি এখানে আমার একটা কি বলবো বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার একটা উদ্যোগ নিলাম, যাতে আমেরিকা যেটা চাচ্ছে। এখন আপনি গমের প্রসঙ্গটা আসছেন, দেখেন 2024-25 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 6.8 মিলিয়ন টন গম আমদানি করেছে, হুইট, এবং এটার 60% এসছে রাশিয়া থেকে, 60%, আর রেস্ট অফ দ্য 20% অফ সামথিং এটা ইউক্রেন থেকে আসতো। হ্যাঁ, রাশিয়া এবং ইউক্রেনের দাম রাশিয়ারটা অনেক সস্তা, কিন্তু আপনি আমেরিকা থেকে গম আনার যে এই যে বললেন যে প্রতি টনে $25 করে বেশি পড়ছে, এটার কিছু বাস্তবতা আছে। আপনি গম যখন ইম্পোর্ট করা হয়, আমেরিকান গমের যেটা স্পয়েলেজ রেট, যেটা নষ্ট হয়ে যায়, আপনি যে পরিমাণ আনবেন সেটা থেকে কি পরিমাণ নষ্ট হবে, ওয়েস্টেজ হবে, এটা হচ্ছে 2.5%। আর আপনি অন্য সোর্স থেকে যেগুলো আনছেন এখানে ওয়েস্টেজ রেট আপ টু 20%। সো আপনি যেটাকে বেশি দাম বলছেন, আদতে আপনার যদি ওয়েস্টেজটা বেশি হয় তখন সেটা কিন্তু আপনার ওই যে প্রাইস সেটা কাভার করে, এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে গমের বিভিন্ন জাত এবং বিভিন্ন এর মধ্যে আমেরিকান যে প্রোডাক্টগুলো আসতেছে সেটার যে কাল্টিভেশন ফর্মুলা, সেখানে যে ধরে নিচ্ছেন ওয়েস্ট হবে, ওয়েস্ট হয়, এটা আমার কথা না, এটা সায়েন্টিফিক্যালি ট্রু, আপ টু 20%, আর আমেরিকানটা হচ্ছে 2.5% to 3%। তো এই যে আপনি 17% আপনি ওয়েস্টেজ আপনি মানে ইয়ে করছেন, এটাকে সেভ করছেন, তো সে ভালো জিনিস কিনতে গেলে দাম তো একটু বেশি হবেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকান এই যে হুইটের যে জাত এবং যা কিছু আছে, এটার প্রোটিনের যে কন্টেইন রেটটা এটা অনেক হায়ার দেন এই যে রাশিয়ান এই বাকি পণ্যগুলোর ক্ষেত্রেও কি একই কথা বলবেন কিনা? তুলার কথা যদি আমরা বলি, আচ্ছা আপনি আসেন এনার্জি, যেটা রিসেন্টলি একটা ডিল করলো না, যে খলিলুর রহমান সাহেব গিয়ে এটা চুক্তি করে আসলো। বাংলাদেশ এই মুহূর্তে প্রতি বছর $12 বিলিয়ন এনার্জি ইম্পোর্ট করে, সবচেয়ে বেশি $12 বিলিয়ন, অর্থাৎ প্রতি মাসে বাংলাদেশ $1 বিলিয়ন ইম্পোর্ট করে, মানে জ্বালানি, তেল, গ্যাস, এগুলো। এখন আমেরিকার সঙ্গে বাংলাদেশ চুক্তি করেছে আগামী 15 বছরে $15 বিলিয়ন তারা ইম্পোর্ট করবে, তার মানে হচ্ছে বছরে 12 ভাগের 1 ভাগ। তো এটা তো খুবই কম, মানে এমন তো না যে সিংহভাগটা আমেরিকার ইয়ের কাছ থেকে আসছে, ব্যাপারটা তা না। এখন আমাদের এক সময় ইম্পোর্ট সোর্স ছিল ইন্ডিয়া এবং চায়না, এখন ইন্ডিয়া, হ্যাঁ, তাহলে ইন্ডিয়া থেকে আমাদের এখন আমদানিটা কম হবে, যেটা অনেক কিছু আমেরিকাতে যাবে। সো এইটা নিয়ে না অনেক ব্যাপার আছে, এটাকে একেবারে ওই যে সামান্তা শারমিন যেভাবে বললেন যে এটা কি পরাধীনতার দাসত্ব, হ্যাঁ, এবং সেফ এক্সিট নেওয়ার জন্য, আমি ব্যাপারটাকে ওরকম দেখি না। একদমই শেষ পর্যায়ে রয়েছে, রাকিব আল হাসান কিছু যোগ করতে চান কিনা? আচ্ছা, আমি একটা জিনিস, একটা তত্ত্ব দিয়ে শেষ করি। একটা পলিটিক্স একটা খুব সুন্দর তত্ত্ব আছে, থুডিসিস তত্ত্ব, থুডিসিস ট্র্যাপ বলে এটাকে। এটা একজন গ্রিক দার্শনিক এবং গ্রিক ইতিহাসবিদ, রাজনীতিবিদ, তিনি বলেছিলেন যখন দুইটা সুপার পাওয়ার কাছাকাছি আসে তখন তারা থ্রেট ফিল করে
আমি ওকে ডোমিনেট করব, আমি ওকে শেষ করে দেবো। এটা স্পার্টা আর অ্যাথেন্সের মধ্যে যুদ্ধের সময় এটা হয়েছিল খ্রিস্টপূর্ব 1404 থেকে 1431 সাল পর্যন্ত। ধরেন পৃথিবী এখন যে জায়গায় চলে গেছে, আপনি দেখেন আমি শেষ করে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি দেখেন কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজে চায়না গেছেন, তিনি একেবারে ইলন মাস্ক সহ নিয়ে গেছেন, পুরো টিম নিয়ে গেছেন। কারণ চায়নার সাথে এখন আমেরিকার সই বন্ধুত্বটা কিন্তু আগের মতো নাই, এখন মানে শত্রুতা মেটে, এখন তারা বলে কি শত্রু বলে না, এখন বলে কৌশলগত মিত্র। সুতরাং আমরা এর জন্য যে মানে বিশ্ব ফাঁদে পড়ে যাব পরাশক্তিদের সেটা না, কিন্তু আমরা যদি সঠিক ডিপ্লোমেসিতে অ্যাপ্লাই করতে পারি আমাদের গেইন করার অনেক বড় সুযোগ রয়েছে। সুতরাং আমরা মনে করি যে একটা বিশাল অপরচুনিটি কিন্তু আমাদের সামনে আছে, এখন আমাদেরকে এটাকে ক্যাশ করতে হবে। ধন্যবাদ রাকিব আল হাসান, আকবর হোসেন এবং সামান্তা শারমিন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছি কড়া আলাপ। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।